আজকের জনতন্ত্র অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি জামিল আহমেদ। বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের নির্বাচন সহ অন্যান্য বিভিন্ন বিষয়ে আমরা কথা বলবো আজকের অনুষ্ঠানে এবং সঙ্গত কারণে এর সাথে সংশ্লিষ্ট দুজন ব্যক্তিত্বকে আমরা আমন্ত্রণ জানিয়েছি যারা স্বনামেই পরিচিত, তারপরেও আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি। ডান দিক থেকে গোলাম মাওলা রনি, বাংলাদেশের গণমাধ্যমের অত্যন্ত পরিচিত মুখ। আমরা জানি লেখক ও রাজনীতি বিশ্লেষক রনি ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। এবং একই সাথে আমাদের সাথে আরও একজন পরিচিত মুখ গণমাধ্যমের শাহেদ আলম, সাংবাদিক এবং বিশ্লেষক। শাহেদ ভাইকে আমরা চিনি অনেকদিন থেকে গণমাধ্যমে। শাহেদ ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা যেই কথাটি প্রথমে বলেছি যে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত মানুষের মনে এবং সবাই যেটা নিয়ে ভাবছে, কথা বলছে, বিভিন্ন গণমাধ্যম তার নিউজগুলো দেখছে, রাজনীতি কিংবা নির্বাচন, জাতীয় নির্বাচন কোন দিকে যাচ্ছে, কোন দল কেমন আসন পেতে পারে, বেশ কতগুলো জরিপ নিয়ে মানুষ নিউজ পেপারে, বিভিন্ন ডিজিটাল মিডিয়ায় বিভিন্ন ধরনের তথ্যপাত্র দিচ্ছে। মানুষের আগ্রহের জায়গাটি আমরা দেখতে পাই সেই জরিপগুলোর নিচের কমেন্টগুলো নিয়ে বা বিভিন্ন ভিডিওগুলো, ভার্সনগুলো যেগুলো আসছে সবগুলো নিয়ে। তো আমরা মূলত এই মুহূর্তে সেই বিষয়েই কথা বলবো যে বাংলাদেশের যেই সংসদ সদস্য বা জাতীয় নির্বাচন, জনাব গোলাম মাওলা রনি, আপনি যেই এই বাস্তবতা আপনি ফেস করেছেন, আপনি নিজেও এটি পার করেছেন এবং আপনি এই অঙ্গনেরই মানুষ। মূলত ঠিক নির্বাচন পূর্বে এই মুহূর্তে আপনার ভাবনাগুলো কোন দিকে মূলত বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের আগে? আমার হলো কি যে আমি যখন এমপি ছিলাম, সংসদ সদস্য ছিলাম, তখন সুইডিশ গভর্নমেন্টের একটা ফেলোশিপ পেয়েছিলাম। 1 মাসের একটা কোর্স ছিল। ওটা ছিল সেফ প্রেগন্যান্সি এবং নিউবর্ন বেবি। তো নারীর গর্ভধারণ এবং নিরাপদে একটি যে শিশু প্রসব করে এবং সুস্থভাবে সে বেড়ে ওঠে। তো ওই বিষয়গুলো পড়তে গিয়ে বা ওই সময়টাতে প্র্যাকটিক্যালি সব কিছু দিয়ে দেখতে গেলে আমি দেখলাম যে আমাদের জীবনের যে যত সম্ভাবনা আছে, যত দুর্ভোগ দুর্দশা আছে এবং যত দুর্ঘটনা আমাদের প্রকৃতিতে ঘটে, প্রায় সেই যে একটা নারীর যে গর্ভধারণ এবং তার যে প্রসব এবং একটা নবজাতক শিশুর বেড়ে ওঠা, প্রায় সিমিলারিটি। ওখানে যে ফিজিক্স কাজ করে, ওখানে যে কেমিস্ট্রি কাজ করে, ওখানে যে বায়োলজি কাজ করে, একই অবস্থা আমাদের এই জাতীয় নির্বাচনে কাজ করবে। এখন ধরুন, গত 17 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যে সফলতা দেখিয়েছেন অথবা তিনি যে ব্যর্থতা দেখিয়েছেন, এই সফলতা এবং ব্যর্থতার যে দায় এই নির্বাচনের দিন ফুটে উঠবে। আপনি শত চেষ্টা করেও আকাশ থেকে 1 কোটি ফেরেশতা নেমেও এই ম্যাথমেটিক্স দূর করতে পারবে না। গত 17 মাসে কি যে নির্বাচনমুখী বাস্তবতাগুলোতে এটা দেখা যাবে? নির্বাচনের দিনে আপনি এমন কিছু দেখতে পাবেন না যেটা গত 17 মাসে ঘটেনি। যদি ভালো কিছু হয়ে থাকে নির্বাচনের দিন আপনি ভালো দেখবেন, আর যদি মন্দ কিছু ঘটে থাকে নির্বাচনের দিন সেটা ঘটবে। ফলে এটা নিয়ে আপনি খুব বেশি হাইপোথেটিক্যাল স্বপ্ন দেখার কোনো মানে নেই। নাম্বার 1। নাম্বার 2 হলো যে যে কোনো একটা বিষয় আপনি মূল্যায়ন করবেন, দেখবেন, তো সেটার একটা লক্ষণ ফুটে ওঠে। যেদিন সকালবেলা দিনটি ভালো যাবে আপনি ভোরবেলা উঠেই বুঝতে পারবেন। আমাদের এই নির্বাচনটি কেমন হবে, আগামীকাল নির্বাচনটি কেমন হবে, সেই নির্বাচনের লক্ষণটি গত 1 সপ্তাহে বাংলাদেশের রাজনীতিতে যে সকল রিউমার চলছে, যে সকল সন্দেহ, যে সকল অবিশ্বাস, যে সকল দাম্ভিকতা, যে সকল ছলচাতুরি, যে সকল মুনাফিকি, যা কিছু বলেন নেতিবাচক, যা কিছু চলেছে, এটার যে চূড়ান্ত মঞ্চায়ন, এটি সকল পক্ষ ওই দিন করার চেষ্টা করবে। রাতারাতি মানে এই যে তাদের 17 মাসের শ্রম বা গত 1 সপ্তাহ ধরে তারা যে মাস্টার প্ল্যানগুলো করছে, সেই জিনিসগুলো যে কোনোটাই ওই দিন হবে না এরকম অলৌকিক ঘটনা আশা করাটা নির্বুদ্ধিতা। ফলে আজকের এই দিনটিতে বসে, নির্বাচনের একদিন আগে বসে, যেটিকে আরবিতে বলা হয় যে আপনার খাউফ এবং রিজ্জা, আশা এবং ভয়, এই দুটোর মধ্যে নিয়ে আমি বসে আছি। আশা নিয়ে বসে আছি যে ভালো কিছু ঘটুক। এর কারণ হলো যে ভালো একটা নির্বাচন না হলে গণতন্ত্র হবে না। সেটা যেভাবেই হোক, শুরুটা গণতান্ত্রিকভাবে হোক, আর গণতান্ত্রিকভাবে যে নির্বাচিত হয়ে আসুক আমরা তাকে মেনে নেব। এর মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হবে, অগণতান্ত্রিক শক্তি দূরে চলে যাবে, আর যে আমাদের দেশের যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, এটার যে স্থিতি, এটা গণতন্ত্রের পথে এটা প্রস্ফুটিত হোক। এটা হলো আমার স্বপ্ন। একটা জিনিস আমি শাহেদ ভাইয়ের কাছে ফিরছি তার আগে। যেমন ধরেন এবার সবচেয়ে আলোচিত যেগুলি বিষয় তার মধ্যে একটি হচ্ছে যে ইয়াং জেনারেশন
বড় একটা ইয়াং জেনারেশন, প্রায় 30%-এর মতো ভোটার বলা হচ্ছে, যারা প্রথম ভোট দিতে যাচ্ছে, যারা ইভেন সিনিয়ররাও অনেকে অনেকদিন ভোট দিতে পারেনি। এই যে মানুষের একটা এনথুজিয়াজম বা আগ্রহ, এটি কি কোনো একটা ফ্যাক্টর হতে পারে? বা ভোটিং সংখ্যা বেশি হওয়া কিংবা না হওয়া, কম হওয়া? আবার ঢাকা শহরে যে এখন অনেকে বলছেন, অনেকে ছুটি পেয়ে কেউ দেশে গেছেন ভোট দিতে, কেউ বলছেন ভ্যাকেশনে গেছেন। আসলে কি মনে হয়? আমার কাছে মনে হয় যে তারা সবাই ভ্যাকেশনে গেছে। আমাদের বাঙালি তামসা দেখতে পছন্দ করে। দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে মানে অন্য মানুষ মারামারি করবে, কাটাকাটি করবে, ফিরাবে না, দূর থেকে তালি দেবে আর বলবে মার্শাল্লাহ মার্শাল্লাহ, আরো জোরে মারো মারো মারো, ফাটিয়ে ফেলো। এই হলো আমাদের যে ক্যারেক্টারিস্টিক্স। তো যারা গেছেন ঢাকা থেকে, এরা বেশিরভাগই তামসা দেখতে গেছেন। নাম্বার ওয়ান। নাম্বার টু হলো আপনি যে তরুণ সম্প্রদায়ের কথা বললেন, আমরা আসলে এই আপনি আমি সাহেব সাহেব আমরা যারা আছি, আমরা আসলে বিলো 30 যারা আছেন, একজাক্টলি আমরা তাদের মন মানসিকতা এখনো বুঝি না। মানে এটা হলো রিয়ালিটি। তো আমাদের সে যারা সিনিয়র যারা আছেন তারা আরো আরো বুঝেন। বোঝেন না। হ্যাঁ। ডক্টর মোহাম্মদ ইউনূস তো বুঝেনই না, একেবারে মানে তিনি একেবারে তরুণদের ব্যাপারে অবোধ শিশু, জাস্ট লাইক ইনফ্যান্ট। তো কালকের দিনে এই নতুন ভোটাররা, তরুণ ভোটাররা আসলে কি করবে এটা প্রেডিক্ট করার মতো অবস্থা নাই। মেবি যদি অ্যাজ ইট ইজ আমরা ধরি যে তারা প্রত্যেকটা পরিবার এখন ছেলেরা মেয়েরা 12টা 1টা পর্যন্ত ঘুমিয়ে থাকে, হুম। যারা একটু সচ্ছল তারপরে সারা রাত ওই মোবাইল টিপে, আচ্ছা। তারপরে দুনিয়াতে কোনো সমস্যা আছে তারা এগুলো চিন্তাই করে না। যত সেই কনটেক্সটে তারা ভোট কেন্দ্রে সকালেই এসে উপস্থিত হবে এমনটা? এরকম মানে আমার কাছে মনে হচ্ছে না। তারপরে তারা সবকিছুর জন্য তারা ব্লেম করে, সবকিছুর জন্য। এমনকি আমরা যেটা কখনো আমরা উই আর গ্রেটফুল, পিতামাতার প্রতি গ্রেটফুল ছিল, এখন এরা পিতামাতাকে ব্লেম করে, এটা দিচ্ছ না, ওটা দিচ্ছ না, এটা পারছো না, ওটা পারছো না, সবাই পারে। আগে আমরা যেমন পিতামাতারা নীতি নৈতিকতার কথা বললে অন্তত পক্ষে মাথা নুয়ে থাকতাম, এরা এটি এখন এখন না, এরা এখন রিভোল্ট করে আর মুসকে মুসকে হাসে, মস্কারা করে যে আমি এটা এই কথা হলো। তরুণদের জায়গাটিতে তো আবারও হয়তো কথা বলছি। ধন্যবাদ রনি ভাই, আপনি শুরু করলেন। শাহেদ ভাই, আপনি গণমাধ্যমের মানুষ, আপনি জিনিসগুলো অবজার্ভ করেন, অন্য গণমাধ্যমে কথা বলছেন, আমরা দেখছি। মূলত কোন ফ্যাক্টরগুলো এই যে ঠিক ভোটের আগে এসে আমরা চিন্তা করি, আপনি আপনার চিন্তাটা কোন দিকে আসলে? না, ফ্যাক্টর এখন মূল ফ্যাক্টর তো হচ্ছে মানুষ কি পরিমাণ মানুষ ভোট দিতে যাবে। আমি অনেকদিন থেকে বলছি যে যত বেশি মানুষ ভোট কেন্দ্রে যাবে, যত বেশি ভোট কাস্ট হবে এবং যত কম সময় লাগবে ভোট প্রদান করতে, এই তিনটা ফ্যাক্টর যাদের পক্ষে থাকবে তারা উইনার হবে। তো জামায়াতের ভাবনার জায়গাটা হলো যত কম ভোট কাস্ট হবে, যত বেশি সময় ধরে মানুষ ভোট দিবে, আচ্ছা। এটা যদি বেশি হয় তাহলে এটা ফেভারটা জামাতের ফেভারে যাবে। কেন? কারণ হলো আহ, এটা এটা জিহাদি জোশ আছে জামায়াতি ভোটারদের ঐতিহাসিক ভাবে। তারা যদি তার বাড়িতে বম পড়ে কিংবা কেউ মারা যায়, সেই মৃতদেহকে তারা রেখে ভোট কেন্দ্রে যাবে, ভোটটা দিয়ে এসে তারপর দাফন কাফন করবে। কারণ ভোট তাদের কাছে পবিত্র আমানত। এখন পবিত্র আমানত হিসেবে অন্য ভোটাররা দেখছে কিনা, ধরুন এখনো পর্যন্ত আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অন্যান্য বিষয়গুলো দেখছি যথেষ্ট সহনীয় এবং এটা স্বাভাবিক হিসেবেই দেখছি। কিন্তু ভোট কেন্দ্রের আশেপাশে যদি গোলাগুলি হয়, মারামারি হয়, বাম ফুটাফুটি হয়, তাহলে যাদের জেহাদি জোশ নেই তারা কম ভোট কেন্দ্রে যাবে, সেটা আমার ভয়। আচ্ছা, আচ্ছা, ওই যার সিগন্যালগুলো সুবিধা, পেলে মানুষ কম হ্যাঁ, যেতে পারে। আরেকটা এটা হলো একটা বিষয় ভোটের দিন। আচ্ছা। আর ভোটের আগের দিনের যে বিষয়, সেটা আমরা দেখছি যে আম, জামায়াত কার্যত ব্যাকফুটে আছে, স্পষ্টভাবেই ব্যাকফুটে আছে। কেননা তাদের, আমি যখন আলোচনা করছি তখন সবচেয়ে বড় সংবাদ হলো অন্তত 78টি জায়গায় তারা টাকা বিলি করতে গিয়ে ধরা খেয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। সেই জায়গায় আমার হাতে একটা সংবাদও আসে নাই যে বিএনপির কেউ টাকা বিলি করতে গিয়ে ধরা খেয়েছে। সবচেয়ে বড় যে ঘটনা, জি, এক্স্যাক্টলি, মানে এমনটি কি হয়তো আরো ম্যাসিভ স্কেলে হয়তো 78টি ধরা পড়েছে। ওই তো 74 লাখ টাকা নিয়ে ধরা পড়েছেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির। জামাতের দল থেকে ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে তারা ব্যবসায়িক কাজ, কিন্তু ওই ছবিও ভাইরাল হয়েছে, একটা সেলাই মেশিন নিয়ে 74 লক্ষ টাকার গার্মেন্টস এর কথা বলা হচ্ছে। এবং আপনার যদি ধরুন আমার পকেটেও যদি 30 লাখ টাকা পাওয়া যায় এবং এটা যদি আমার হার্ড আর্ন হয়, আপনি আমাকে কাবু করতে পারবেন না। আপনার হাতে যতই পিস্তল থাকুক, যতই আপনার ফোর্স 10 জন থাকুক, আমি গলা চিরে বলবো দিস ইজ মাই হার্ড আর্ন মানি, আমি এই কাজে যাচ্ছি এবং আমার এই কাজে ব্যয় হবে। ওই ভদ্রলোক উনি অসুস্থ হয়ে গেছেন, মুখ লুকাচ্ছেন, মানে দ্যাটস এ ফেইলিওর, কমপ্লিট ফেইলিওর। এবং জামাত এইটার ব্যাখ্যা দিতে চাচ্ছে যে না, এটা নিজের কাজে। এটা যদি হয় 74 লক্ষ টাকা,
আমার হিসেবে জামাত এরই মধ্যে অন্তত 5,000 কোটি টাকা বিনিয়োগ করে ফেলেছে। তারা এটাকে খুব ইম্পর্টেন্ট ভাবেই দেখেছে বলে সেন্ট্রালি প্রেস কনফারেন্স করে আমরা লাইভে দেখলাম তারা এর উত্তর দিচ্ছে সারা দেশে। তারা বলছে প্রোপাগান্ডা। নো, ইটস নট প্রোপাগান্ডা। আপনি একটাকে প্রোপাগান্ডা বলতে পারেন, কিন্তু বাকি যেই থ্রেড গুলো লোকজন গ্রামবাসী ধাওয়া দিচ্ছে, পাল্লা দিচ্ছে, এগুলো তো প্রোপাগান্ডা না, দিস আর রিয়েল। সো আমরা কেবল দেখছি টিপ অফ দ্য আইসবার্গ। আপনাকে হিমবাহের উপরের অংশটুকু আমরা দেখলাম, হিমবাহের নিচে আমার মনে হয় জামাত 4 থেকে 5,000 কোটি টাকা অলরেডি বিলিয়ে ফেলেছে। এবং এই যে শেষ সময় 3 দিন যে বিকাশ রকেট, তাহলে কি এই পলিসি গুলো এই যে বিকাশ বন্ধ থাকবে এই থাকবে গভর্নমেন্টের দিক থেকেও কি নেগলিজেন্স ছিল কিনা? আপনি এমন টাইমে এসে বন্ধ করলেন যেখানে এগুলো দেওয়া যাচ্ছে, ক্যাশ ডিস্ট্রিবিউট করা যাচ্ছে, আগেই মানুষ টাকা উঠিয়ে নিয়েছে, তাহলে আলটিমেটলি নেগলিজেন্স আমি বলবো না। আমি বলবো যে না, এইটা কিছু বিষয়, যেমন মানুষ ভোট কেন্দ্রে যাওয়ার জন্য, গ্রামে যাওয়ার জন্য বাস পাচ্ছে না, 200 টাকা টিকিট 800 টাকা, এগুলা হয়তো ফ্রি ট্রেনের ব্যবস্থা করতে পারতো, সেটা করে নাই। এইসব জায়গায় কিছু ঘাটতি আছে, কিন্তু সোফার আইন শৃঙ্খলা বাহিনীর যে কর্মতৎপরতা আমার মনে হয় দে আর ভেরি অ্যাক্টিভ। এইটা কেন অ্যাক্টিভ সেটা যদি জিজ্ঞেস করেন, আমি বলবো যে না, এবারে নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষত আর্মি, 3 মাসের জন্য কিন্তু মাঠে ছিল না। তারা গত 17টা মাস ধরে মাঠে। তারা জানে কোন পকেটে কি হচ্ছে, কোন এলাকার ভোটিং নেচার কি, কে পয়সা বিলি করতে পারে, কে পারে না, কার হাতে পয়সা আছে, কার হাতে পয়সা নেই। সুতরাং তারা বেশ অ্যাক্টিভ ভূমিকা পালন করছে বলেই সোফার এখনো মনে হচ্ছে। এটা ফ্যাক্টর। আরেকটা ফ্যাক্টর আমি বলে শেষ করতে চাই, সেটা হলো যে নারী ভোট এবং জেনজির ভোট, যেটা আপনি বললেন। দেখুন, নারী ভোটের একটা কর্তৃত্ব জামাত ইসলামের ছিল, কিন্তু নারী বিষয়ে তারা যে ব্লান্ডার গুলো করেছে ক্রমাগত, বিশেষত তাদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার কথা বলে গার্মেন্টস শ্রমিকদেরকে তারা সংখ্যার মধ্যে ঢুকিয়েছে। গতকালকে একটা বিবিসিতে প্রচারিত ইন্টারভিউতে দেখলাম যে জামায়াত নির্বাচিত হলে মাহরুম গাহারুমের নামে, শব্দটা কি মাহরুম গাহারুম নাকি, মাহরুম মানে হ্যাঁ ওই যে পুরুষকে সাথে নিয়ে বাইরে যাওয়ার যে কথা, ওকে, তার মানে একজন কলেজ পড়ুয়া নারী অ্যাটেন্ডেন্ট রাখা, অ্যাটেন্ডেন্ট রাখতে হবে। সো এগুলো তারা বলছে, এটা ম্যান্ডেটরি করে দেয় কিনা। তারপরে হচ্ছে নারীদের ওই টুইটার অ্যাকাউন্টে নারীদেরকে প্রস্টিটিউট হিসেবে, এগুলো সব মিলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে একটা বড় অংশের নারী আমি দেখতে পাচ্ছি, যারা এতদিন চুপ ছিল, তারা প্রকাশ্যে কথা বলছে জামায়াতের বিরুদ্ধে। সো সেইটা জামায়াতের সবচেয়ে বড় ভোট ব্যাংক হচ্ছে নারী, বিকজ গ্রামে গ্রামে যে তারা জান্নাতের কথা বলছে। তো সেই জায়গায়, এই জায়গা থেকেও তারা স্লিপ করেছে। লাস্ট যেটা থাকে সেটা হলো জেনজি। দেখুন, জেনজি মনুষ্যত্ব বোঝা মুশকিল, এটা ঠিক। তারা ন্যায় বিচার, ইনসাফ এই শব্দগুলোর সাথে পরিচিত এবং তারা ইনক্লাইন্ড ফিল করে। কিন্তু আমরা যেসব সিমটমস দেখেছি, বিশেষত তারেক রহমানের নির্বাচনী প্রচারণা প্রচার থেকে ইভেন সোশ্যাল মিডিয়া, আমি তো খুব ডিপলি মনিটর করি, দিস ইজ মাই ব্রেড অ্যান্ড বাটার। সো আমি ট্রেন্ড দেখছি একেবারেই আপনি ভেরি অ্যাক্টিভ, উই অলসো সি। অ্যাক্টিভ। আমি নিজে আমার ব্যবসা বাণিজ্য তো ডিজিটাল সাথে মার্কেটিং, related। হ্যাঁ, আমি সোশ্যাল মিডিয়া ট্রেন্ড দেখি। তো সেই সব জায়গাগুলো যে হতাশাজনক পারফরমেন্স ছিল বিএনপি এবং অন্যান্য জোটের, আমি দেখছি এটা একদম আমি যদি অন্যভাবে বলি অতৃপ্তি হবে কিনা জানি না, কিন্তু এটা রিভার্স করে ফেলেছে। অর্থাৎ বিএনপি এবং তারা ক্রমাগত স্টিল নাও দে আর ডমিনেটিং দ্য সোশ্যাল মিডিয়া, নট এ সিঙ্গেল রিল। কালকে আমি 20টা রিল একজনকে স্ক্রল করতে বলছি, যে আমি তো আসলে কিছুটা বিএনপি, কোনগুলো আসে, মানে বিএনপি সমর্থিত বলে আমার কাছে কি বিএনপির পক্ষে রিল আসছে, ওকে তোমার রিলটা এআই ওটা রিড করে আপনাকে পাঠায় কিনা। অ্যালগরিদম, হ্যাঁ, হ্যাঁ, ওকে, তাই বলছি তোমার স্ক্রিন আমাকে দেখাও। তো ভিডিওতে আমাকে স্ক্রিন দেখালো, আমি 20টা পর্যন্ত বললাম, দেখলাম যে অন্তত 18টাতে বিএনপির পক্ষে প্রচারণা আছে। তো সোশ্যাল মিডিয়া ডমিনেন্স, নারী ভোটারদের ব্যাপক চ্যুতি, শিফট, জেনজির মনোবাসনা পরিবর্তন এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে ভূমিকা, আমার মনে হয় যে দ্যাট উড বি আ ল্যান্ডস্লাইড ভিক্টরি ফর বিএনপি জোট। বাট আমরা জানি না সাইলেন্ট ভোট কোথায়। সেটি এই জায়গাতে খুব গুরুত্বপূর্ণ কথা। রনিল ভাই, আমি একটা প্রসঙ্গ একটু তুলে ধরতে চাই, আপনি নিজে এটার সাথে খুব জড়িত। আমরা মাঝে একটু কথা বলছিলাম যে বিভিন্ন টক শোতে আলোচনায় আপনি যে নতুনত্ব জিনিসটা অ্যাড করেন সেটা হচ্ছে উইট অ্যান্ড হিউমার। অনেকেই বাংলাদেশে উইট হিউমার বলতে যে কথাগুলি সহজ করে বলতে পারে না, আমরা দেখি খুব উত্তেজিত হয়ে যায়। এই সময়কালে এসে রাজনীতিতে প্রচুর শব্দ চয়নের আমরা দেখছি, গালির ব্যবহার, প্রচুর ধরনের শব্দ, মানুষকে অ্যাটাক করা, এগুলো আপনারা যখন সংসদ সদস্য ছিলেন তারপরেও কিন্তু অনেকদিন আমরা দেখিনি এগুলো। তো এই যে আপনি যেই ক্ষেত্রে আমি মাঝে মাঝে বিভিন্ন আলোচনায় দেখেছি যে আপনি একটা মিডিয়েটরের ভূমিকা পালন করা, উইথ হিউমার দিয়ে আপনি পরিস্থিতিটা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এখনকার যে উত্তেজিত পরিস্থিতি পলিটিক্সে, বিশেষ করে ডিজিটাল মিডিয়ার কথা যেটা শাহেদ বলল, সেখানে তো আরও বেশি
মানুষ টকশুতে উত্তেজিত হয়ে যাচ্ছে, রাজনীতিবিদরা সহ্য করতে পারছে না, শব্দ বোমা ছুঁড়ে মারছে, আলটিমেটলি এটা কোন দিকে যাচ্ছে? প্রথমত তো এটার কোনো ইম্প্যাক্ট আমাদের সমাজে আসবে না। এই কারণ হলো যে রাজনীতি, মানুষের যে বিহেভিয়ার রয়েছে, এর মধ্যে পলিটিক্যাল বিহেভিয়ার হলো সবচেয়ে এক্সট্রিম লেভেলের বিহেভিয়ার, সবচেয়ে হাই এন্ডের বিহেভিয়ার। তো এখানে আসলে রাতারাতি লেদু গেদু ধলা কসুল্লতি এরা এই সমস্ত লোকজন এসে এখানে অল্প সময়ের জন্য ভালো কিছু দেখাতে পারবে না। চুলকানির সৃষ্টি করতে পারে, জাস্ট খাউজানি চুলকানির সৃষ্টি করতে পারে। কিন্তু লং টার্মে যদি আপনাকে সাস্টেন করতে হয়, আপনাকে মেধা থাকতে হবে, লেখাপড়া থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে, এবং এখানে একটা ব্লাড লাইনও থাকতে হবে। ইলেকশনের ট্র্যাক জন্য রেকর্ড কোত্থেকে শেষ রাইট, হচ্ছে? অর্থাৎ ইলেকশনের জন্য গ্রাম বাংলায় দেখে কোন বংশের ছেলে, তারপরে সে কার ছেলে, লেখাপড়া কত দূর, কি কি ভালো কাজ করেছে, জনগণের জন্য কি কি করেছে। তো এই জিনিসগুলো দেখার পরে এর মধ্যে সবচেয়ে যারা অন্তত 10টা সেক্টরকে মধ্যে কম্বাইন্ড মেরিট লিস্টে আসে, যেমন একটা তাদের লোক, কি জনপ্রতিনিধি হিসেবে মানুষ চিন্তা রাইট, করে? একটা লোক দেখা গেল যে আমাদের বদির কথা চিন্তা করেন। এখন বদির বিরুদ্ধে আমরা এখান থেকে জানি কি, ও হলো ইয়াবা ব্যবসা করে, কক্সবাজারের এক্সেপ্ট রাইট, বদি ইয়াবা ব্যবসা করে। কিন্তু তার এলাকাতে গিয়ে দেখেন যে ওই এলাকার যত অভাবী মানুষ আছে সবার আগে কোনো বিপদে পড়লে বদির এগিয়ে যায়। ফলে তার হয়তো লেখাপড়া নেই, তার হয়তো ওই ইয়াবা ব্যবসার ওটা সত্যি হতে পারে, কিন্তু মানুষজন মনে করছে যে বন্ধু হিসাবে বদি বেটার, অথবা আমরা তাকে মনোনীত করব। এইভাবে প্রত্যেকটা এলাকার ভোটার তারা যে বিভিন্ন সংসদ সদস্যকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করে, কালের বিচারে বা আমরা সামগ্রিকভাবে তাদের অনেককে মনে করি যে সেটা আপ টু দ্য স্ট্যান্ডার্ড না, হয়তো ভালো না, হয়তো কিন্তু সে যাদের প্রতিনিধিত্ব করছে তাদের মধ্যে সেই শ্রেষ্ঠ। তো এখানে কেউ যদি জোনাকি পোনাকি এই সমস্ত লোকজন এসে হঠাৎ করে বলে যে অমুক অমুক খারাপ, অমুক অমুক খারাপ, এটা টিকবে না। বিকজ ওই যে এলাকার লোকজন মানে তার প্রতিনিধিকে তারা যেভাবে জানে ওইভাবেই তারা নির্বাচিত করবে। ফলে রাজনীতি এমন একটা বিষয়, গত 5000 বছর অর্থাৎ মহাভারতের যুগ থেকে আজ অবধি এটা ট্র্যাক চেঞ্জ হয়নি, এটা ম্যানুয়াল। এখানে আপনি কোনো ডিজিটাল টেকনোলজি না, না, কোনো চেঞ্জ হবেও না, কখনো হবে না। এর কারণে যদি বললাম যে এটা তো মানুষের হিউম্যান বিহেভিয়ার। এখন আমাদের টেকনোলজি বলতে কি, আমরা ফেসবুক টুইটার, আপনার যদি ফেসবুক টুইটারে সবকিছু করতো তাহলে মার্ক জাকারবার্গ আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যেত, তাই না? যদি মানে মানে টেকনোলজির কারণে যে অপিনিয়ন গুলো দিচ্ছে মানুষ, এটা বড় রিফ্লেকশন কি ইলেকশনে থাকবে না? কিচ্ছু থাকবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এটা দ্বারা আমরা আলোচনা করতেছি, এটা জাস্ট চুলকানির মতো। আর এই সমস্ত যারা লোকজন মানে ফেসবুক সেলিব্রিটি, মানে এদের মানে আমাদের এই সমাজে আপনি যদি মুরগি পট্টিতে এদেরকে ছেড়ে দেন, মানে নিউ মার্কেট মুরগি পট্টিতে ছেড়ে দেন, একটা মুরগি পট্টির লোকও এদেরকে রেসপন্ড করবে না। এটি কি এই জন্য যে অনেকে ভোটার না, তারা হয়তো ইনফ্লুয়েন্সার হিসেবে বা মূল ব্যাপার হলো যে জনপ্রিয় হতে চান। আমাদের আবহমান বাংলাতে আমরা একসময় খেলা খেলতাম, হাডুডু, ভাওয়াইয়ে গান শুনতাম, বিচার গান শুনতাম, জারি সারি শুনতাম। একটা বিনোদনের একটা ওয়াইড রেঞ্জ ছিল। Okay. সেই বিনোদনের জায়গাটা 80-র দশকে 90-র দশকে এটা টেলিভিশন নিয়ে আসলো, বিশেষ করে ম্যাগাজিন অনুষ্ঠান, প্লাস তার সঙ্গে সঙ্গে আপনার ওই যে ডিশ সংস্কৃতি, হ্যাঁ হ্যাঁ, যেটা। তো এই জায়গাটা এখন ধীরে ধীরে এই বিনোদনের যে জায়গাটা, এটা বিকৃত বলতে পারেন, যা করবেন, এটা একটা সোশ্যাল মিডিয়া চলে এসছে। ফলে এখানে যারা আসে, ইভেন আপনি যেহেতু সংসদ সদস্য ছিলেন, শাহেদ ভাই যোগ করবেন, এটিকে কখনো আমরা দেখেছি কিনা যে একজন প্রার্থী আরেক প্রার্থীর বাসার সামনে এসে সাউন্ড বক্স নিয়ে নিজে নৃত্য করছেন? দেখলাম ওটা বললাম যে এটা হলো চুলকানির সৃষ্টি করা, কিন্তু ইলেকশনের পর আপনি এদেরকে দেখবেন না, নোবডি লাইকস দেম। আমাদের এই সমাজে কত মানুষ ছিল 60-এর দশকে পাসপাত্তু ছিল, আপনি এখন বলতে পারবেন হুইজ পাসপাত্তু? বলতে পারে না। একসময় চাকু মহিউদ্দিন ঢাকা শহরে ছিল, একসময় বাস্টার্ড সেলিম ছিল, এই বিশেষণগুলো দিয়ে মানুষ চিনত। হ্যাঁ, বাস্টার্ড সেলিম ছিল, ডাকার শহীদ ছিল, টোকাই সাগর ছিল, মুরগি মিলন ছিল। তো এরাও আগামী দিনে দেখবেন যে এরকম নাম হয়ে যাবে, অমুক 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 ওই পর্যন্ত। কিন্তু এই সমাজে দেখুন যারা টিকে আছে সেই 60-এর দশক কিছু বিশেষণ দিয়ে ডাকাও হয়, সবাইকে ডাকা হয়। তো এই সময়তে যাদের ধরে নামের সঙ্গে বিভিন্ন, কারো নাম হয়ে গেছে ন্যাংটা সুলেমান, কারো নাম ডার্বি হয়ে গেছে, কারো নাম বিহারি পুত হয়ে গেছে, কারোর নাম বিরিয়ানি আলম হয়ে গেছে সামহাউ। হ্যাঁ, তো এখন এই যে নামগুলো হয়ে গেছে, হ্যাঁ, তো এই নামগুলো হওয়ার কারণে দেখবো যে এই নামগুলোর উপর ভিত্তি করে তাদের ভবিষ্যৎ
নির্ধারিত হবে। এখন বিরিয়ানি আলম হয়তো বিরিয়ানি থাকবে না, আলম থাকবে, কিন্তু মানে যদি কারো নাম হয়ে থাকে ন্যাংটা সুলেমান, তা ন্যাংটা থাকবে নাহলে সুলেমান থাকবে, দুটার একটা, মানে দুটোই বেজ্জতি হয়ে যাবে আর কি। আমি আসলে এই জায়গাটিতে আসতে চাইছিলাম যে আপনি পলিটিক্সে যে উইথ হিউমারটা নিয়ে আসেন আমরা ডিজিটাল মিডিয়া দেখি, কিন্তু শাহিদ ভাই আমি আবার একটু ফিরি, বিশেষ করে গণমাধ্যমের যে ট্রেন্ডটা আমরা দেখছি, যে বিশেষ করে আপনি আমেরিকায় আসা যাওয়া কর্মসূত্রে বেশ জড়িত, ওখানে যে কাজগুলো হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা রিপাবলিকান এবং ডেমোক্র্যাটদেরকে নিয়ে ডিবেট করে, তারপরে খুব স্পেশালাইজ জরিপগুলো করে, যেগুলোর আবার বিভিন্ন ব্যাকড বাই ডেটা কোত্থেকে আসলো সেগুলোকে তারা ডিসক্লোজ করে। বাংলাদেশের যে জরিপগুলো করে বা যেগুলি ইতিমধ্যে এসেছে পুরো 360 উল্টো। কেউ বিএনপিকে 68% দিয়ে দিচ্ছে, জামাতকে এত নিচে দিচ্ছে পারপাসফুলি বোঝা যায়, আবার কেউ কেউ বলে দিচ্ছে যে না জামাতই সরকার গঠন করছে। মানে এত 360 উল্টো কি করে জরিপ হয়? বাংলাদেশের যে জরিপগুলো বেরোলো মাত্র কয়েকটি। এটা রাজনৈতিক পক্ষপাতদুষ্টও হতে পারে অনেক সময় যদি, কিন্তু আপনাকে একটা জিনিস মানতে হবে, তো এগুলো তো একেবারেই ছিল না আমাদের, একদমই ছিল না। সেই জায়গায় আমরা কিছু কিছু দেখছি এবং বাস্তবতার সাথে মেলানোর চেষ্টা করছি। দেখুন, জরিপ পুরোপুরি রাজনৈতিক চিত্র দেয় না। ঠিক যেমনি ভাবে রনি ভাই বললেন যে সোশ্যাল মিডিয়া রাজনৈতিক চিত্র দিবে না, কেন দিবে না আমি বলি, বাংলাদেশের মোবাইল ব্যবহার করে 2 কোটি মানুষ, 2 থেকে 2.5 কোটি। বাংলাদেশের জনসংখ্যা 20 কোটি মানুষ। 2 কোটি মানুষের মধ্যে যদি 10% মানুষ নয়েজ সৃষ্টি করে, সেটা সংখ্যাও প্রায় 2 লাখ মানুষ। এই 2 লাখ মানুষের কাজই হলো সারাদিন সবখানে নয়েজ সৃষ্টি করা। সেটাই। এর মধ্যে আবার একটা বড় অংশ আছে পেইড। আচ্ছা, আমি বহুত আলোচনায় মানে অন্যকে প্রভোগ করা। হ্যাঁ, না, পেইড মানে রাজনৈতিক ভাবে পেইড। Okay. আমি একটা আলোচনায় বলেছি যে জামায়াত ইসলামীর গত বছরের রাষ্ট্রীয় তাদের দলীয় ইনকাম ছিল ইবনে সিনা, ইসলামী ব্যাংক, ফোকাস কোচিং, এটার বাইরে শুধুমাত্র তাদের দল থেকে ইনকাম করা হয়েছে 26 কোটি টাকা। এর মধ্যে ব্যয় হয়েছে 23 কোটি টাকা। Okay. যে 23 কোটি ব্যয়ের মধ্যে কর্মীদের বেতন ছিল 6 কোটি টাকা, আচ্ছা। আর কর্মীদের বাসস্থান এবং যোগাযোগ বাবদ আরো 2 কোটি 80 লাখ টাকা, অর্থাৎ প্রায় 9 কোটি টাকা তার কর্মীদের পিছনে ব্যয় করছে। তো এই কর্মী কারা? আচ্ছা। ওয়ারেস বিএনপির ইনকাম ছিল 15 কোটি টাকা, তারা ব্যয় করেছে 11 কোটি টাকা, 5 কোটি টাকা, উদ্বৃত্ত 11 কোটি টাকা ব্যাংকে রেখে দিয়েছে। আচ্ছা। তো এই যে 9 কোটি টাকা তারা আপনি পার্টি ফান্ডের কথা বলছেন? পার্টি ফান্ড, Okay, হ্যাঁ। একদম লিখিত। Okay. জামাতেরটা তাদের ব্যাংক হিসাব ছিল না, অডিটেড না, কোনো ব্যাংক হিসাব মেইনটেইন করে না জামাত, হাতে লিখে ওই যেভাবে আজকে গ্রেপ্তার হয়েছে পকেটে টাকা, নগদ টাকার লেনদেন সব। আর বিএনপি অডিটেড হিসাব আমি বলছি। তো এই 9 কোটি টাকা তার কর্মীদের বেতন। তো এই কর্মী কারা? এই যে আমি বললাম যে 2 লক্ষ মানুষ পেইড, আচ্ছা। এর একটা বড় অংশ হচ্ছে জামাত ইসলামের কর্মী। দে গেট পেইড ফর রাইটিং পোস্ট, লাইকিং, হা এইগুলা। আর কিছু মানুষ যে অর্গানিক নাই সেটা আমি বলছি না। তো সেই কারণে এই 2 লক্ষ মানুষের হাউকাউতে আপনি 20 কোটি মানুষের রাজনৈতিক মতামত, রাজনৈতিক ভাবনা আপনি ম্যানিপুলেট করতে পারেন, কিন্তু অ্যাকচুয়াল নির্বাচন না আসলে আপনি বুঝবেন না যে না, দিস অল আর ফলস। সো প্রথম কথা হচ্ছে এইটা, যে সোশ্যাল মিডিয়া আপনি যত হাউকাউ দেখছেন সেই হাউকাউটা বাস্তবে রিফ্লেক্ট করে না, জরিপও রিফ্লেক্ট করে না। এই কারণে করে না যে আমরা যুক্তরাষ্ট্রের ইলেকশনেও দেখেছি যে প্লাস মাইনাস 3 পয়েন্ট এগিয়ে রাখা হয়েছে, যেটা 2016 সালের নির্বাচনে একটা আপসেট দেখেছিলাম। আবার এটাকে কি বলে 2024 নির্বাচনেও জরিপ একরকম বলছে, রেজাল্ট আর একরকম হয়েছে। সুতরাং এগুলো হতে পারে, তাই বলে মানে জরিপই যদি সব তথ্য বলতো, সংবাদ বলতো, তাহলে তো আর নির্বাচন বাস্তবতে এত অ্যাক্টিভিটিসের দরকার ছিল না, তাই না? ইউ নেভার নো হু ইজ সাইলেন্ট মেজরিটি হোয়াট ইজ থিংকিং। কিন্তু ওই যে আছে না, মর্নিং শোজ দ্য ডে। আমি যদি লন্ডনে বসবাস করেন, বিশেষ করি, তাহলে হয়তো আপনি বলতে পারবেন না যে আচ্ছা ঠিক আছে সকালে সূর্য দেখলাম কিন্তু দুপুরে বৃষ্টি হলো কেন। সেটাই। কিন্তু এখানে তো আপনার সকালে সূর্য দেখলে আপনি বোঝা যাচ্ছে যে কি হচ্ছে, সারা দিন আপনার বৃষ্টি হবে না, তাই না? এটা আমাদের মানে বংশ পরম্পরায় আমরা ঐতিহ্য। সেটাই। তো এখানে তো সকালে আমরা দেখতে পাচ্ছি যে মোমেন্টাম কোথায়, বাতাস কোথায়, মানুষ কি ভাবছে, সোশ্যাল মিডিয়া কি বলছে, মানুষ কি বলছে, মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন কি বলছে, সোসাইটি কি বলছে, এডুকেটেডরা কি বলছে। এবং একই সাথে শাহিদ ভাই ডিবেটটা, যে পলিটিক্যাল ডিবেট, এটা বাংলাদেশের সমাজে একসময় আমরা বিটিভিতে দেখতাম, সবিনয়ে জানতে চাই হয়েছিল, পরে প্রাইভেট কিছু টেলিভিশন শুরু করেছিল, আর কন্টিনিউ করেনি। এবারও কিন্তু একটা আলোচনা উঠেছিল যে
জামাতের আমির কথা বলছেন যে বিএনপির চেয়ারপারসন কথা বলবেন কিনা, এমন একটা কথাবার্তা হচ্ছিল, হয়তো শেষের দিকে বলবেন। পরে আমরা দেখলাম বিটিভি থেকে খুব স্ট্যাটিক ভাষণ কতগুলো প্রচার হলো, আলাদা 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 করে। তো এই ডিবেটটা কি আমাদের কালচারের মধ্যে আনা যায় না, বা আমরা জানতে চাই না? হয়তো যেতে পারতো, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমেরিকায় ডিবেট গুলো করে কারা? আমেরিকায় ডিবেট করে নির্বাচন কমিশন, দে অর্গানাইজ দিস ডিবেট, এবং তারা একটা কোম্পানিকে অথরাইজ করে। এবং বাংলাদেশের ওই দেশের যত টেলিভিশন চ্যানেলগুলো আছে তারা এটা বিড করে যে আমরা একটা ডিবেট অ্যারেঞ্জ করতে চাই, তখন তাদের কাছে তাদের সক্ষমতা এবং কে ডিবেট করবে বক্তাকে সেই তার সবকিছু জমা দিতে হয়। ইটস এ প্রসেস। এই প্রসেসটা যদি তারা এই সরকার, ইউনুস সরকার আগে থেকে করা উচিত ছিল, তাহলে হয়তো হতো। কিন্তু এখন হঠাৎ করে একজন প্রার্থীর মুখ থেকে জিনিসটা এসেছে, বিষয়টা ওই যেহেতু তারা অনেকগুলো জায়গায় পিছিয়ে পড়ছে, কি বলে প্রচার প্রচারণা, এবং এটা হয়তো গভর্নমেন্ট ফ্যাসিলিটেট করলে ডিফারেন্ট রেসপন্স হতে পারত। হয়তো এটা করা যেত, গভর্নমেন্ট ফ্যাসিলিটেট করলে হয়তো বা এইটা সম্ভাবনা ছিল। আরেকটা বিষয় আছে, দেখুন উনি ধরেন, আমি তো চাইবই যে ধরেন এটাকে কি বলে, মানে জামাতের আগ্রহ বেশি দেখা গেছে। আমি ওইটাই এখন জামাতের, এখন গণ অধিকার পরিষদের তারেক কিন্তু বলেছে ডক্টর শফিকুর রহমানকে আসেন ডিবেট করি, উনি তো রাজি হন নাই। সেটাই তো তারেক রহমান হয়তো শফিকুর রহমান কেটাই ভেবেছে যে শফিকুর রহমান মানে একেবারে ইলেকশন ডে এই দুই একদিন আগে ডিবেট করে আলটিমেটলি ডিবেট করবে, তাই না? তো ও ডিবেট করা যেত, উনি ছোট ছোট আরো দলগুলোর সাথেও তো ডিবেট করতে পারতেন, মামুনুল হকের সাথে ডিবেট করতে পারতেন, খায়রুল দেওয়ানের সাথে ডিবেট করতে পারতেন, জনকল্যাণ। এই জায়গাতেই রনি ভাই পলিটিক্যাল ডিবেট অ্যাবসেন্ট সমাজে, এবং এইবার শেষে এসে দেখলাম যে ওইভাবে ডিবেটে, যেটা শাহেদ বললো যে আমেরিকান কালচারে যেটা খুব প্রসিদ্ধ ডিবেট হয়, ওখানে বিশ্ববিদ্যালয়গুলো এগিয়ে আসে, টিভি চ্যানেলগুলো এগিয়ে আসে, আপনি নিজেও তো এগুলো লক্ষ্য করেছেন। তো এই বাংলাদেশে সেগুলো আর কবে আসবে? আসলে আরো অনেক দেরি লাগবে। এর কারণ হলো যে আপনি রাতারাতি এখানে কাউকে রয়্যাল বেঙ্গল টাইগার বানাতে পারবেন না। এখন শফিকুর রহমান, ডাক্তার শফিকুর রহমান, উনি তারেক রহমান সাহেবের সাথে ডিবেটে কি কি বলবেন আমি মুখস্থ বলে দিতে পারি। আচ্ছা, এর বাইরে উনি যেতে পারবেন না। কারণ হলো উনি গত এই আমিরে জামাত উনি একটা মাইন্ডসেট নিয়েই তাহলে কথা বলতে চেয়েছেন। না, ওনার তো একটা, উনি জান্নাত নিয়ে কথা বলবেন, উনি ওনার দলের পোর্টফোলিও নিয়ে কথা বলবেন, উনি তারেক রহমান সাহেবকে আঘাত করার চেষ্টা করবেন যে চাঁদাবাজ, ওনার আগের কিছু কর্মকাণ্ড, আর কিছু কর্মকাণ্ড, সেই তুলনায় আমরা জান্নাতি লোক, ভালো, ইত্যাদি 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 বিষয়গুলো আছে। আবার তারেক রহমান সাহেব যদি বক্তব্য দেন, তিনিও তাদেরকে ৭১-এর সেই ন্যারেটিভগুলো সামনে আনার চেষ্টা করবেন, ধর্মভিত্তিক রাজনৈতিক দল ভালো না, বা ফিমেলদের প্রতি যে দৃষ্টিভঙ্গিটা রিসেন্টলি, টোটাল সেই জিনিসগুলো, অর্থাৎ এই যে টোটাল বিষয়গুলো আমরা বলতে পারি। তো এগুলো নিয়ে নতুন করে আয়োজনের কোনো কারণ নেই। যদি আমাদের রাজনীতির অঙ্গনে এমন কিছু হতো যে ডক্টর শফিকুর রহমান বা তারেক রহমান সাহেব এক্সট্রা অর্ডিনারি ব্রিলিয়ান্ট, তারা জাস্ট লাইক জন এফ কেনেডির মতো, তো তারা জাতির সামনে এমন কিছু প্ল্যান তুলে ধরবে যে প্ল্যানটা একটা ইউনিক প্ল্যান, পুরো জাতিকে এমন একটা জায়গাতে নিয়ে যাবে যেটি তার প্রতিপক্ষ শুনবে, কিন্তু কিভাবে এটা বাস্তবায়ন করা সম্ভব তারা বলতে পারবে না। কিংবা জাস্ট লাইক বারাক ওবামার মতো। তো আমাদের দেশে আসলে রাজনীতিটা যা কিছু চলছে সবই ট্রেডিশনালি, একেবারে ম্যানুয়াল কায়দায়। আর দ্বিতীয়ত এখানে যারা আসছেন তারা একেবারে নতুন। আপনি ধরুন যখন বারাক ওবামা আসলেন, রোনাল্ড রিগান আসলেন, তারপরে জন এফ কেনেডি আসলেন, বিস্ময়ে পৃথিবী তাকিয়ে দেখলো। এর আগে আমরা ইভেন ডোনাল্ড ট্রাম্প যখন আসলেন, আমরা ডোনাল্ড ট্রাম্পকে এর আগে আমরা চিনতাম না, জানতাম না। বাইডেনকে আমরা চিনতাম, কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে আমরা চিনতাম না। তো সেই দিক থেকে আমাদের এই সমাজে এখন যদি হাসনাত আব্দুল্লাহ খুব ভালো করতে পারতো, বা আমতারেককে আমরা অনেক আগের থেকে চিনি, হ্যাঁ তাকে আমরা চিনি, ওই তো বলছি, তাকে আমরা অনেক থেকে, তার কথাগুলো সে কি বলতে পারে আমরা এটা জানি। কিন্তু হাসনাত, সার্জিস, এরা অপরিচিত লোক ছিল। এমনি যে মাহফুজ যে ছিল, মাস্টার মাইন্ড মাহফুজ, অপরিচিত। এরা যদি জন এফ কেনেডির মতো এরকম নতুন কোন পরিকল্পনা পারতো, আমরা কিন্তু তাদের ডিবেট গুলো শুনতাম, অবাক হয়। কিন্তু তারা সেই জিনিসগুলো পারেনি। এখন তারেক রহমান সাহেব বলেন, ইভেন শেখ হাসিনা বলেন বা জয় বলেন, জয় যা বলবেন আমরা সব মুখস্থ বলে দিতে পারি, জয় এই কথাই। এই জায়গাতে রনি ভাই, এটি কি সহনশীলতার কিছুটা অভাবের কারণে বিতর্কগুলো আলোর মুখ দেখছে না এমন কিনা? যেমন তারেক রহমান বিএনপি চেয়ারপারসন যখন ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডের কথা বলছেন, জামাত ইসলাম সেটিকে একেবারে স্ট্রাইক আউট করে উড়িয়ে দিচ্ছে যে না, এই কার্ডের আমরা ধার ধারি না। তাহলে আপনি যখন বিতর্ক করবেন তখন তো অন্যের
মতামতকে এন্ডোর্স করা, দেন অলসো আপনি ক্রিটিসাইজ করতে পারেন, কিন্তু আপনি যদি স্ট্রাইক আউট করে উড়িয়ে ফেলেন তাহলে তো আর ডিবেট হয় না। মূল ব্যাপার হলো যে আমাদের সমাজে পশ্চিমা ধাঁচের মতো নয়, আমাদের সমাজ হলো প্রথম আঘাতই বোল্ড আউট করতে হবে, এই মাইন্ডসেট নিয়ে এই মানুষ mindset আগায়। নিয়ে। আচ্ছা। অর্থাৎ আপনি একেবারে খুব মেরে ফেলেঙ্গা কেটে ফেলেঙ্গা সামনে আসতেছেন, আর আপনার প্রতিপক্ষ টার্গেট করে জাস্ট আপনার গালের উপর জোরে একটা চটকানি দিয়ে আপনাকে চিৎ করে ফেলাই দিল, মানুষ খুশি। হুম, হুম, হুম। বাহ এবং রে অনেকে আবার বাচ্চা। আপনি যেটা বলেন দূর থেকে বাহাবা দেওয়ার লোক হ্যাঁ থাকে। হ্যাঁ হ্যাঁ, ওই খুশি যেরকম। কিন্তু আপনি যদি ওই লোকের সাথে পাল্লা দিয়ে 1 ঘন্টা লড়াই করেন, হুম, হুম। এটা মানুষ উপভোগ করে না। মানুষ এখানে খুব মানে সার্কাস পছন্দ করে, আচ্ছা, মানুষ এখানে ম্যাজিক্যাল কোনো কিছু পছন্দ করে, যে আপনি এখানে খুব বেশি দ্রুত পতন হচ্ছে এরকম দ্রুত একটা পতন। চায়। আমি মানে আপনার আপনার সামনে খুব একেবারে কুম্ফু করার শিকার আছে, 1 ঘন্টা সে হু হা মেরে ফেলবো কেটে ফেলবো ইত্যাদি করতেছে, হুম। আর যিনি একজন সাহেব বসে আছে চুপচাপ বসে আছে, এসে সেখানে কানটা ধরে ঘুরিয়ে একটা থাপ্পড় মেরে দিল, আপনি ভয়ে বউ বউ করে দৌড় দিলেন। এটা পাবলিক পছন্দ করে আচ্ছা। আমাদের এই সমাজে। এই কারণেই লং টার্ম ধরে ডিবেটটা টিকে না, এখানে চায় না। শোনা এটা শুনবে 2 না। ঘন্টা ধরে ডিবেট আমি শুনবো কি কেন? শুনবো? ওই যে সে বলছে যে ফ্যামিলি কার্ড, আর সে বলতেছে রাগ বেটা তোর ফ্যামিলি হ্যাঁ, কার্ড। ফ্যামিলি কার্ড দুর্নীতির আনতে পারে সমাজে, হ্যাঁ উনি বলে ওইটাও না দিলেন স্যার, এটা। রাগ বেটা তোর ফ্যামিলি কার্ড। আপনি এটা যতই বলেন না কেন, জামাতের যারা লোকজন আছেন তারা বলে এমন আমির পেয়েছি, আমাদের 14 জন্মের ভাগ্য। এ বাঘের বাচ্চা, তারেক রহমানের মতো লোকরে 1 মিনিটে তুই ফ্যামিলি তুকারি- কার্ড কি স্ট্রাইক আউট করে উড়িয়ে আরে দিয়েছে? না, জিয়াউর রহমান সাহেবের ছেলেকে তুই তুকারি বলেছে, হ্যাঁ। যত তো সাহস নাকি, যেখানে তার সামনে মানুষ মানে সেটাই। দাঁড়াতে গেলে অথচ উজু করে তুই দাঁড়াতে বলাটা হয়। যে হাম্বল বিহেভিয়ার না, হ্যাঁ। এটি না বলে বলছে উনি তো ভালো বললেন। বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা, এইটাই তো আচ্ছা। চাই। এর মাধ্যমে আমরা মানে এই না, আমাদের তাহলে উপযুক্ত তাহলে আবির্ভাব রনি ভাই, উপযুক্ত। যেই কালচারাল সংস্কার এত কিছু নিয়ে আমরা পরিবর্তন, কত কিছু বললাম, আপনি নিজে কলাম লেখেন, কত কথা বলেন, এগুলি কি আলটিমেটলি যদি রিফ্লেকশন না হয়, আর বাংলাদেশে কি আসবে এগুলো কখনো? আসবে 100 বছর পরে। আজকে ব্রিটিশরা কতদিন পরে আসছে, আমেরিকার কতদিন পরে আসছে, মোর দেন 400 ইয়ার্স পর আমেরিকা আজকের এখনো যদি আমরা এই অবস্থায় আসছে। সংকীর্ণ মনে চিত্রগুলো তুলে ধরি মানুষের সামনে, হুম। যে আরেকজনকে আঘাত করা, ছোট করা, অপদস্থ করা, এটি যদি আমাদের সংস্কৃতির অংশ হয়। না, এটা তো সংসদের অংশ এখন হয়ে ওঠে না। আপনি চিন্তা করুন যে এইবারের যে রাজনৈতিক এত কিছুর পরেও কিন্তু দেখেন ডক্টর শফিকুর রহমান কিংবা তারেক রহমান সাহেব দুজন তো প্রধান ব্যক্তি, তারা কিন্তু মানে শেখ হাসিনা খালেদা জিয়ার জমানাতে রাজনীতির যে কাদা ছোড়াছুড়ি হতো তার 100 ভাগের 1 ভাগ কিন্তু এবার হয়নি। তারা উভয় কিন্তু যথেষ্ট শালীন ছিলেন, কথাবার্তা ওই বলেছেন। সময় তো মুখ দেখা দেখি বন্ধ ছিল হ্যাঁ, একেবারে। মুখ দেখা দেখি না, গালাগালিও করা হতো ওই সময়টাতে, এবং ব্যক্তিগত ক্যারেক্টার অ্যাসাসিনেশন সেটি করা হতো, শিক্ষাগত যোগ্যতা, ক্যারেক্টার, আরো এটা নিয়ে। অনেক কিছু, আরো অনেক কিছু, মানে অশ্লীল অশ্রাব্য। এটা এবার কিন্তু 1% হয় নাই, কিচ্ছু হয় নাই। এখানে বড় জোর উনি বলেছেন গুপ্ত, উনি বলেছেন একটি বিশেষ দল, উনি বলেছেন জান্নাতের টিকিট মুনাফিকি, সে বলেছে চিনি চিনি চিনি, এরা তো আগে একসময় চাঁদাবাজি করতে, ইত্যাদি ইত্যাদি। আমার কাছে মনে হচ্ছে যে আমাদের যে রাতারাতি এত পরিবর্তন আশা করা ঠিক হবে না। যতটুকু আমরা এবার এগিয়েছি এটাই অব্যাহত থাকুক না, এটাই অব্যাহত থাকুক। বাংলাদেশের রাজনীতিতে এই যে শব্দচয়ন, সংস্কৃতি, এগুলো নিয়ে কথা হচ্ছে, শায়দ আপনি ওগুলো অবজার্ভ করেছেন নিশ্চয়ই। হ্যাঁ, মানে এটা ফর নো রিজন 5 তারিখের পর থেকে আমরা দেখলাম যেখানে আমরা কবিতা উচ্ছাদ করতাম, যেখানে আমাদের লালন গান শুনতাম, সেখানে হঠাৎ করে কুন ফায়া কুন আবির্ভূত হলো। যেখানে আমরা বলতাম লড়াই, সেখানে আজাদি শব্দটা, বা ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগানও তো আমরা কখনো শুনিনি বাংলাদেশে। না ওইটা কথার 5 কথা। তারিখের ওই সময় গণঅভ্যুত্থানের সময় আমাদের অনেকেই দিয়েছে, ভুলে বুঝে দিয়েছে। আমি Okay. খুব সচেতন ভাবে নট ফর এ সিঙ্গেল টাইম আমি ইনকিলাব শব্দটা অ্যাডপ্ট করেছি। হ্যাঁ, অর্থ ভালো, মিনিংটা, কিন্তু এই শব্দ দিয়ে স্লোগান তো এর আগে আমরা শুনিনি। এখন কেউ স্লোগান দিতে পারে, আচ্ছা, ওই আচ্ছা। সময় আমাদের অনেক কিছুই হয়েছে, কিন্তু পরবর্তীতে আমরা কি দেখলাম যে ইনকিলাব শব্দের মধ্য দিয়ে তারা অভ্যুত্থানকে বিপ্লব হিসেবে এস্টাবলিশ করতে চেয়েছে। Okay. এবং এই বিপ্লব মানে পুরাতন সকল ব্যবস্থাপনাকে ভেঙে দাও, দিয়ে নতুন একটা ব্যবস্থাপনা তৈরি করো। যেই পুরাতন ব্যবস্থাপনা ভাঙতে গিয়ে আমরা দেখলাম যে আমাদেরকে 71 ভেঙে ফেলতে হচ্ছে, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত আমাদের সংবিধান ভেঙে ফেলতে হচ্ছে, আমাদের যে জনযুদ্ধের লড়াই ভেঙে ফেলতে হচ্ছে, আমরা যে নারীর স্বাধীনতার কথা বলছি, আবহমান কালের লোক আয়ত চরিত্র, লোকসঙ্গীত, মাজার, ধর্মীয় গান, এগুলাকে ভেঙে তারা আমদানিকৃত পাকিস্তানি ভাবধারার একটা সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে শব্দগত ভাবে। ইনসাফ, আজাদি, ইনকিলাব, সেটাই। তারপরে এটা কি বলে জিহাদি, না কি যেন এটাকে, মাহফুজ আলমের শব্দ আমি ভুলে গেছি,
তামান্না, শহীদি আচ্ছা, শহীদি তামান্না। তামান্না, আচ্ছা, হ্যাঁ। হুম, হুম। তো আমি তখন একটু একটু করে বলা শুরু করলাম, হোয়াট কাইন্ড অফ ননসেন্স দিস ইজ। তুমি শহীদি তামান্না নিয়ে যদি রাজনীতি করো, তোমার সাথে তো এবং গণতন্ত্রের একটা আলাপ বলছে হয় না। পালনবাদ। পালনবাদ ঠিক আছে, পালনবাদটা আচ্ছা। আবার আমি পাকিস্তানি বলছি না। হ্যাঁ। আর আমি তখনই পয়েন্ট আউট করা শুরু করছি কোথায় Right. আমাদের সাথে আমার সাথে এদের দ্বন্দ্ব। Okay. দ্বন্দ্বটা হলো, তুমি যখন শহীদি তামান্না নিয়ে আমার সাথে আলোচনায় বসো, তুমি তো আসছোই শহীদ হওয়ার জন্য, তোমার সাথে আমার গণতান্ত্রিক সংলাপ হবে না। হুম, হুম, হুম। তো তুমি যদি আমার সাথে আলাপ করতে চাও, শহীদি তামান্না পরিহার করে স্যাক্রিফাইসিং মন মানসিকতা নিয়ে আসতে কিন্তু হবে। সাহেব এরা যারা এই শব্দগুলো, আপনি যার কথা বললেন, মাহফুজ আলম, তারপরে ধরেন আখতার হোসেন, তারপরে অন্য যারা খুব অ্যাক্টিভ ছিল একটা টাইমে, হ্যাঁ। এই সময়কালে এসে তারা আবার একটু ব্যাকসিটে। না, ব্যাকসিটে না, দে আন্ডারস্টুড। আসলে কি, এটা আমি তাদের দোষ দিব না, তো বয়সের দোষ, তো বয়স হ্যাঁ। কম, তো তাদের মেধা, শিক্ষা এবং তাদের যে সৎ ভাবনা, এটা নিয়ে আমার আপত্তি নাই। ওকে। দে আর ফ্রম পিওর সোল, কিন্তু দে আর মিসগাইডেড। ইভেন কয়েকজন অ্যাক্টিভ যারা ছিল তখন, তারা কিন্তু নির্বাচনও করছে না। না, নাই, যেমন আজকে আব্দুল কাদের, Right. আই এম ভেরি প্রাউড অফ হিম। একটা সময় সে ওই ফোকের মধ্যে ছিল, বেরিয়ে এসেছে, বেরিয়ে এসে বলছে যে নো, দিস ইজ নট দ্য ওয়ে ইউ ডু পলিটিক্স। আজকে তারা এনসিপি কে বলছে, তুমি তো জামায়াতের সবকিছুকে অ্যাডাপ্ট করে ফেলছো। আব্দুল কাদের তো 9 দফার ঘোষক, গণ অধিকার পরিষদের মোহাম্মদ তারেক, এই ছেলে তো আমি জানি কি লড়াকু মনোভাব করছে। এই ছেলেই অনাবদা ছেলে যে প্যারিস নিউ ইয়র্কের হুমকিতে প্রথমে অনেকগুলো অফিস ভাঙচুরের লিড করেছে। আচ্ছা। তারপর হি টেকেন হিমসেলফ বিগ ব্যাক, যে নো, এইভাবে ডিস্ট্রাকশন করে তো আমি ইনসাফের রাজনীতি করতে পারবো না। ওকে। সো সে দাঁড়ায় গেছে। সো আমি এদের মধ্যে হোপ দেখি যে আচ্ছা। সবাই মানে ভেস্তে যায়নি, সবাই নষ্ট হয়নি, কিন্তু এদের মধ্যে ওই যে ভেড়ার পালের মধ্যে নেকড়ে ঢুকে যে যে আচরণ, এদের মধ্যে যেমন গোলাম পারাওয়ারের ছেলেটা ঢুকে যে ধরেন ওর জামাতি রাজনীতি আচ্ছা, চাপিয়ে দিয়েছে। এনসিপি যারা গঠন করেছে, এনসিপির মধ্যে থেকে যারা এনসিপি কে জামায়াতের প্রক্সি, যেটা মাহফুজ কিন্তু বলেছে, তারা যেটা তারা আস্তে আস্তে Right. এই পার্টিটাকে কিভাবে জামায়াতের বিটিম বানানো যায় না, কিন্তু চেষ্টা করেছে। এই জায়গাতেই শাহেদ এটা ভাই, আমাদের রাজনীতির ক্ষতি অনেকে করেছে অনেক। এনসিপি প্রেস কনফারেন্স করে বলল যে জামাতের সাথে অ্যালাইন্ড হওয়ার কারণে আমরা অনেকে বেরিয়ে গেছে। তারা কি আসলে জানতেন না যে তারা জামাতের সাথে অ্যালাইন্ড? এতদিন জানতেন না? না, জানতেন, কিন্তু আসলে কি, জামায়াতের যে রাজনীতি, এটা তো ঘৃণ্য একটা নাম, শিবির একটা তো ঘৃণ্য নাম, তাই না? এটা ওন করতে চায় না। খোদ জামাতকেও যদি আপনি বলেন যে তুমি জামাত, সে কিন্তু গর্ববোধ করে না, সে বলবে না, আপনি আমাকে এই নামে গুপ্ত ডাকতে বলছেন, পারেন না, গুপ্ত বলবেন না। সো এই যে নামের যে ইলজাম, নামের যে নেগেটিভিটি, এইটা থেকে তারা বেরোনোর জন্য নানান রকম ফাঁক ফোকর খুঁজছে। এবি পার্টি একটা ফাঁক ফোকর, এই ফুয়াদ এবং মঞ্জু ভাই, তারা আলটিমেটলি বেরিয়েও জামাত ব্যাকটি আসলে হ্যাঁ, ছিল হ্যাঁ, এতদিন। বেরিয়েও তারা আবার ঢুকে গিয়েছে। আপনি কোনো একটা প্রোগ্রামে বলেছেন যে এগুলো সবগুলি জামাতের হ্যাঁ, একটা। এটা আমি এটা লুকোচুরি। তবে এই জায়গাতে একটু আসি। তা আমি ওই জায়গাটা শেষ করি, প্লিজ বলেন। এই সবগুলোকে মাহফুজ আলম, আমি বললাম তো এদের মেধা নিয়ে আমি সমীহ করি, এদের উদ্দেশ্য নিয়ে কোনো দ্বিমত নেই, কিন্তু ওয়েটা নিয়ে তারা শুরুতে বিভ্রান্ত ছিল, পরে অনেকেই এটা বুঝেছে, বুঝে চলে এসেছে। মাহফুজ কাদের এদের মধ্যে অন্যতম। আচ্ছা। মাহফুজই বলছে আমার চেয়েও আগে পরিষ্কার করে যে উই ডোন্ট নিড এনি প্রক্সি মওদুদিস ইন বাংলাদেশ। ওকে। জামাত, এনসিপি, এবি, ইনকিলাব, আপ বাংলাদেশ, দিস অল আর প্রক্সি মওদুদিস। সো Okay. তারা দে আর ট্রাইং টু রিঅ্যাসেস, রিবিল্ড, সেটি। এবং সামনে কেমনে আগানো যায় সেটার জন্য কাজ এই করছে। ধন্যবাদ। এই জায়গাতে রনি ভাই, যেই উত্তাল এই জুলাইয়ের আন্দোলনের পরে নতুন বাংলাদেশ নিয়ে তখন সবাই আমরা কথা বলেছি, অনেক কিছু করেছি, কিন্তু এখন বুঝতে পেরে আবার ব্যাকসিটে গেছে অনেকে। আপনি একটু আগে বলছিলেন যে রাতারাতি পরিবর্তন হবে না, এটিও কি এনসিপির নেতারা বুঝতে পেরেই সরে গেছে বলে মনে হয়? অনেকে, সবাই না, কেউ কেউ। এটা বোঝা যাচ্ছে না। অর্থাৎ এখন এনসিপি নামক যে দলটি বা এখানে যে সকল নেতৃবৃন্দ রয়েছেন, ইলেকশনের পরে তারা যদি মাস 6 টিকে, তাহলে বোঝা যাবে দে উইল সাস্টেইন, এবং তারা Okay. রিয়েলি পলিটিক্যাল যে ইন্টেলিজেন্স রয়েছে এটা তাদের আছে। আর যদি দেখা যাচ্ছে 6 মাস পরে এদের আর কোনো নামগন্ধ নাই, তাহলে ধরে নিতে হবে যে আমাদের দেশের শাপলা ঘটনাতে যেভাবে হেফাজতে এসেছিল, অনেক নেতা আসছিল, বা গণজাগরণ মঞ্চের মাধ্যমে অনেকগুলো কিছু আসছিল, অনেকে, হ্যাঁ। অনেক আসছিল, তো এদেরই মতো এরকম জুলাই আগস্ট বিপ্লবে যারা লোকজন আছেন, তারা ওইভাবেই ইতিহাস হয়ে থাকবেন, নতুন কিছু হবে না। সাস্টেইন না করলে তাই মিনিংটা দাঁড়াবে আলটিমেটলি। রাইট, ধন্যবাদ। যাই হোক, আমরা মূলত আজকের আলোচনায় আগামী দিনের নির্বাচন, বাংলাদেশের সেই নির্বাচনের সাথে সংশ্লিষ্ট বেশ কতগুলো বিষয়ে কথা বললাম, এবং মূলত যেটা আমাদের দুজন আলোচকই বলতে চেয়েছেন যে খুব বেশি ফোরকাস্ট বা প্রেডিক্ট এই মুহূর্তে করা যাচ্ছে না, বিকজ অনেকগুলো ফ্যাক্টর জড়িত। ওনারা দুজনেই ডিজিটাল মিডিয়াতে অত্যন্ত
স্বনামধন্য এবং নিজেদেরই প্রচুর ফ্যান ফলোয়ার অনেক আমি আছে, তারপরেও কিন্তু ওনারা মনে করছেন যে সেগুলো কিন্তু বিগ ফ্যাক্টর না বাংলাদেশের রাজনীতির জন্য। জনতন্ত্র অনুষ্ঠানে আমরা আগামীতে আবারও অন্য কোনো অতিথিকে নিয়ে আবারও বসবো, কথা বলবো। দর্শক সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশাবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।